বাংলাদেশে প্রতি বছর 32 লক্ষ মতো বেকারত্বের হার বাড়ছে। তো এত পরিমাণ বেকারত্বের হার বাড়ছে, তো এই পরিমাপে আমাদের কি করণীয়? আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে শুরু হয়েছে? আমি মনে করি একটা স্ক্যামিং এর শিকার হতে। আমি নতুন, আমি ফ্রিল্যান্সিং শিখবো, তো সেক্ষেত্রে আমার কি কি দক্ষতা প্রয়োজন? অবশ্যই ইংলিশ জানে, বলতে পারে এবং বুঝতে পারে, তারা ফ্রিল্যান্সিং আসুক। যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শিখে তাদের জন্য কোন মার্কেট প্লেস বেস্ট হবে? মার্কেট প্লেসে প্রায় টপ রেটেড সেলার সে ছিল। ফাইবার, আপওয়ার্ক নাকি ফ্রিল্যান্সার.com? তার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেছে। এই যে নতুন স্টুডেন্ট, আমি নতুন অ্যাকাউন্ট খুলছি, তো সেই ক্ষেত্রে আমি পোর্টফোলিও কোথা থেকে পাবো? এই যে এটা এসএসসির ব্যাচে দেখা যায় 1 থেকে 150 জন স্টুডেন্ট থাকে। যখন তারা ফাইনাল পরীক্ষা দেয় সেক্ষেত্রে প্লাস কতজন পায়? অনেকে বলে ফ্রিল্যান্সিং করলে ঘুম জাগতে হয় না, কিন্তু এটা ভুল। স্যার, ফ্রিল্যান্সিং শিখতে হলে যে রাত জাগা লাগে, কতক্ষণ আসলে জাগা লাগে? কিন্তু আমি কি আর্জে হতে পারছি? বর্তমানে যত মানুষ ফ্রিল্যান্সিং করছে, এত পরিমাণ কাজ কি ফ্রিল্যান্সিং এ আছে? যারা ফ্রিল্যান্সিং এ আসতে চায় তারা পুরোপুরি দক্ষ হয়েই যেন এই সেক্টরটাতে আসে। আসলে ভাই, আমার কাছে ল্যাপটপ আছে, আমার কাছে ইন্টারনেট কানেকশন আছে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? টু বি অনেস্ট, আজ থেকে যদি আমাকে 5 বছর আগে যদি ফ্রিল্যান্সিং বলতো, আমি তো ফ্রিল্যান্সিং কি? স্যার, তাহলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজা তো রাখছেন নাকি স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার অনেক ব্যস্ত আছেন, কিছুদিন ধরে স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তাহলে স্যার, আজকে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কথাবার্তা বলবো, যদি একটু সময় দিতেন। ইনশাআল্লাহ। প্রথমে স্যার, আমার জানতে চাই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে শুরু হয়েছিল, জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আমার ফ্রিল্যান্সিং জার্নিটা আসলে অনেক কঠিন এবং একটা কষ্টের মধ্য দিয়ে শুরু হয়েছিল। আমার ইচ্ছা ছিল 2012 থেকে শুরু করে 18 দিকে প্রচন্ড ইচ্ছা ছিল যে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায়, এরকম অনেক জায়গা থেকে শুনেছি। তো সেই শোনা থেকে এবং দেখা থেকে মূলত আমার ইচ্ছাটা ছিল যে আমিও এমন একটা কাজ করব যেখান থেকে আমার তো অনলাইন জার্নিটা শুরু হবে। কিন্তু শুরু করব কি হবে এই সোর্সটা আসলে পাচ্ছিলাম না। ঢাকার বিভিন্ন আইটি প্রতিষ্ঠান ঘুরে ঘুরে ফ্রি সেমিনার করেছিলাম। তো 12 থেকে শুরু করে 18 অবধি পর্যন্ত শুধুমাত্র আমার ফ্রি সেমিনার করতেই চলে গিয়েছিল আর কি। কিন্তু শুরু করব যে এই শুরু করাটা আসলে হয়ে ওঠেনি। বাট শুরু করেছিলাম একদম 2019 এর দিকে এসে আসলে ফ্রিল্যান্সিং জার্নিটা আমার শুরু হয়েছিল আর কি। স্যার, ফ্রি সেমিনারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, আমিও অনেক সেমিনার ট্রাই করছি, কিন্তু কোথাও ফ্রি যেখানে আমরা দেখি ওখানে আমরা ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ওখানে আমরা আসলে বেসিক ছাড়া কোনো কিছু জানি না, কিছু বা কিছু শিখতে পারি না। না, আসলে ওটা ছিল সেমিনার, একটা আর কি ফ্রি সেমিনার, যেটাকে আসলে মানে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু তথ্য তারা আসলে দিয়ে থাকে যে একজন ফ্রিল্যান্সার কিভাবে তার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করবে বা তাদের ওই প্রতিষ্ঠানে কি কি কোর্স গুলো আছে তারা এগুলো বিষয়ে তারা একটা মানে গাইডলাইন দেয় শুধু আর কি। স্যার, আপনার কেন মনে হয়েছিল ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ার তৈরি করবেন? অনেক ধরনের কাজ ছিল, কিন্তু ফ্রিল্যান্সিং এ কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ একটা প্রশ্ন আসলে। সেটা ছিল আমি 2009 সালে যখন এসএসসি কমপ্লিট করে ঢাকায় আসি, তখন থেকে আসলে আমি বিভিন্ন গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান, মার্কেটিং সেক্টর, এই সেক্টরগুলোতে আসলে কাজ করেছিলাম বা চাকরি করেছিলাম। কিন্তু আমি আসলে একজন স্বাধীন চেতা মানুষ ছিলাম, মানে ভ্রমণটা ছিল আমার একটা খুব নেশা আর কি। তো এই নেশাটাকে আসলে টিকিয়ে রাখতে মূলত হচ্ছিল আমার ফ্রিল্যান্সিংটা দরকার ছিল। এর কারণ হচ্ছিল যে আমি যখন চাকরি করেছিলাম তখন আসলে দেখতাম আমার ফ্রেন্ড সার্কেলরা ঘুরতে যেত, অনেক দূর ঘুরতে যেত, কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারতাম না। কেন যেতে পারতাম না? তার কারণ হচ্ছিল যে আমি ছুটি চাইলে আমাকে ছুটি দিত না। গার্মেন্টস সেক্টরে হয়তো যারা জব করেছে বা চাকরি করে তারা আসলে খুব এটা ভালো করেই জানে যে একমাত্র বাবা মা যদি মারা যায় তাহলে ছুটি চাইতে গেলেও সেখানেও অনেক কারণ দর্শাতে হয়, ঠিক আছে? তো সেই জায়গায় যদি আমি চাই যে আমি ঘুরতে যাব, আমাকে ছুটি দেন, তাহলে তো আমাকে চাকরি থেকেই বের করে দিবে। তো এই চিন্তাধারা থেকে আসলেই আমার মূলত ফ্রিল্যান্সিংটা আসা, যে আমি এমন একটা ইনকাম সোর্স চাচ্ছিলাম যেখানে আমার ইনকাম হবে এবং আমি আমার নিজের বস থাকবো, আমি স্বাধীনভাবে ঘুরতে পারবো। এই প্ল্যানিং থেকে মূলত আসলে ফ্রিল্যান্সিং আসলে আসা। স্যার তো ট্যুরও করতে পারতেন, যে আমরা বিভিন্ন সময় ইউটিউবে দেখি বিভিন্ন ধরনের ট্যুর বা ব্লগস যাকে বলে, তো এটাও তো করতে পারতেন, ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারতেন। না, তখন আসলে ওই চিন্তাটা মাথায় ছিল না। আমার প্রথম চিন্তাটা ছিল আমি একজন ফ্রিল্যান্সার হব মূলত। তো এজন্য আসলে ফ্রিল্যান্সিংটাই শুরু করেছিলাম আর কি। স্যার, তাহলে ঘোরাঘুরি অনেক পছন্দ, তার মানে বোঝা গেল। হ্যাঁ, আমি ঘুরতে অনেক পছন্দ করি, এটা আমার একদম নেশা বলতে পারেন। কোন কোন দেশে ঘুরছেন স্যার আজ পর্যন্ত? দেশ বলতে বাংলাদেশটা মোটামুটি প্রায় ঘোরা শেষের দিকে, বলবো না প্রায় 80% শেষ।
এর পাশাপাশি হচ্ছে ইন্ডিয়া ভ্রমণ করেছি অনেকবার আর কি, এই আর কি। এটা কি সব স্যার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করছেন? হ্যাঁ, সব ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। কয়টা দেশ গেছেন? না, দেশ বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া? বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া আর তেমন কোথাও যাওয়া হয়নি আর কি। তবে ইচ্ছা আছে পুরো পৃথিবীটা ভ্রমণ করার ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। বাংলাদেশে প্রতি বছর 32 লক্ষ মতো বেকারত্বের হার বাড়ছে। তো এত পরিমাণ বেকারত্বের হার বাড়ছে, তো এই পরিমাপে আমাদের কি করণীয়? যেহেতু আমরা কোনো চাকরিও পাচ্ছি না কোথাও, এমন অনেক মানুষ আছে ইন্টার তো কোনো ভ্যালুই নাই, মানুষ ইঞ্জিনিয়ারিং পাস করার পরেও 8,000 10,000-এর বেশি চাকরি পায় না। আমি আজকে আসার সময় একটা ভাইয়ের সাথে দেখা হলো, উনি আমাকে বললো যে ইঞ্জিনিয়ারিং পাস, ওনার চাকরি নাকি বেতন চাকরি এ জায়গায় গেছে, তো তাকে বেতন দিচ্ছে হলো 12,000 13,000 টাকা। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আসলে করণীয়টা এটা প্রত্যেকের নিজস্ব একটা ব্যক্তিগত মতামত থাকে, বাট আমি যেটা মনে করি যে আমরা যারা স্টুডেন্ট আছি এবং বর্তমানে যারা স্টুডেন্ট লেভেলে আছে, আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বারবার বলি যে স্টুডেন্ট থাকা অবস্থায় প্রত্যেকের উচিত কোনো না কোনো একটা দক্ষতা অর্জন করা, যেই দক্ষতাটা তাকে পড়াশোনা শেষে একটা বড় কোনো জায়গায় নিয়ে যাবে। বাট আমাদের দেশে এটা সবাই মূলত ভুল করে। আমরা সবাই একটা চিন্তাধারা করি যে পড়াশোনা শেষ করব তারপর চাকরি করব, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চাকরির বাজার এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে যে সেই চাকরিটা পাওয়াটাও অনেক দুরূহ ব্যাপার হয়ে গেছে। তো আমি এই জন্য মনে করি পড়াশোনার পাশাপাশি যদি প্রত্যেকটা স্টুডেন্ট কোনো একটা দক্ষতা অর্জন করে, সেটা যে কোনো দক্ষতা হতে পারে, তার সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, হতে পারে কম্পিউটার রিলেটেড, যে কোনো কাজের দক্ষতা হতে পারে। তো এই দক্ষতাটা যদি সে শিখে রাখে, তাহলে আমি মনে করি পড়াশোনা শেষ করে যদি ওই দক্ষতাটাকে সে কাজে লাগায়, তাহলে সে ভালো কোনো একটা জায়গায় যেতে পারবে, তাহলে চাকরির উপর তার নির্ভর করে থাকতে হবে না। আমরা বাইরের দেশের ক্ষেত্রে চিন্তা করি, বাইরের দেশগুলোতে কিন্তু তারা স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু আর্নিং করে। হ্যাঁ, অবশ্যই করে তারা এটা। কিন্তু বাংলাদেশে এরকম কোনো সিস্টেম পাই না, থাকে না। যে আসলে এটা প্রত্যেকের একটা ইগো থাকে যে আমি পড়াশোনা করতেছি, আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যদি এখন চাকরি করি বা আমি যদি এই কাজটা করি, তাহলে আমাকে কি মনে করবে বা আমার ফ্রেন্ড সার্কেলরা কি মনে করবে, এই চিন্তাধারা থেকে হয়তো বা তারা এটা করে না। আবার অনেকেই আছে করে পার্ট টাইম জব করে থাকে। প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে স্বপ্ন দেখে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু কোনো বাবা মা কেন স্বপ্ন দেখে না আমার সন্তানকে আমি বড় করে একজন ফ্রিল্যান্সার বানাবো, একজন বিজনেসম্যান বানাবো? এই স্বপ্নটা বাংলাদেশে কেন দেখে না? আচ্ছা, আসলে এটা কেন দেখে না, কারণ সামাজিকভাবে আমরা একটা কথা শুনে আছি, ছোটবেলা থেকেই শুনে আছি যে যেমন স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হবে, আমাদেরকেও একসময় আমাদের টিচাররা বা ম্যামরা জিজ্ঞেস করেছিল যে বড় হয়ে কি হতে চাও, আমরা তখন বলেছিলাম যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা লয়ার হব, বা একজন ব্যারিস্টার হব। তো এটা এই যে সামাজিক যে একটা ব্যাধি থাকে, এই ব্যাধি থেকে মূলত এটা আসলে উঠে আসে, ঠিক আছে। তো বাবা মারা এই ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা তো বোঝে না তারা, এটা বুঝে না বিধায় তারা আসলে এই সন্তানদের ওইভাবে গাইড করে যে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার না একজন ফ্রিল্যান্সার হও, ঠিক আছে। তো যদি তারা এই ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝতো, তাহলে হয়তো বা তারাও এটা মানে গাইড করতে যে না, তুমি পড়াশোনা করতেছো, যেটা নিয়ে পড়াশোনা করতেছো করো, পাশাপাশি তুমি একজন ফ্রিল্যান্সার হতে পারো, রেমিটেন্স যোদ্ধা হতে পারো, বা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারো, তুমি তোমার পড়াশোনার পাশাপাশি এই স্কিলটাও কাজে লাগাতে পারো। হয়তো তারা এটা বোঝে না বিধায় হয়তো এটা করে না। ছাত্র বিয়ে শাদী করছেন, আপনাদের সন্তান আছে, জি তাহলে আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন ফ্রিল্যান্সার, তাহলে আপনার সন্তানকে আপনি কি মনে করেন যে আপনার সন্তানকে আপনি কি বানাবেন? ফ্রিল্যান্সার নাকি বিজনেসম্যান নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য? এটা আসলে এটা খুব বলা একটা কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছে যে আমি চেষ্টা করব যে আমার সন্তানদেরকে তার নিজস্ব একটা ব্যক্তি মতামত থাকে যে আসলে সে কি হতে চায়, সে যেই জিনিসটা হতে চায় আমি তাকে চেষ্টা করব সেটা বানানোর জন্য। কারণ সে যদি ডক্টর হতে চায়, আমি যদি তাকে ইঞ্জিনিয়ার জোর করে চাপিয়ে দিই, তাহলে সে সেটা হতে পারবে না। বাট তবুও প্রত্যেকটা বাবা মার একটা স্বপ্ন থাকে যে তার সন্তানদেরকে এটা মানে গড়ে তুলবে। বাট তেমন আমারও একটা স্বপ্ন আছে যে আমার ছেলের সন্তান হলে আমি একজন কোরআনের হাফেজ তৈরি করব বা একজন আলেম বানাবো, এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন, ঠিক আছে। এর পাশাপাশি তার এই যে দুনিয়াতে চলতে গেলে তো মানুষের ইনকাম সোর্স দরকার। তো সেই ইনকাম সোর্সের ক্ষেত্র ধরে আমি যদি বলি যে আমি আমার সন্তানকে আমি যে কাজগুলো জানি এই কাজগুলো আমি তাকে শেখাবো, সে যেন দুনিয়াতেও কিছু একটা করে খেতে পারে অন্তত। ফ্রিল্যান্সিং ইজ এ স্ক্যাম, এই কথাটার সাথে আপনি কতটুকু যুক্তিসম্মত? ফ্রিল্যান্সিং স্ক্যাম, এটা অবশ্যই একটু যুক্তিসঙ্গত আছে, কারণ আসলে স্ক্যামিংটা তো আসলে সবাই করে না। স্ক্যামিংটা করে আসলে কিছু নতুন প্রতিষ্ঠান হতে পারে বা কিছু নতুন ফ্রিল্যান্সার আসলে মূলত করে থাকে।
যেমন অনেকে লোভনীয় অফার দেয় যে আমাদের এখানে 500 টাকায় কোর্স করুন এবং কোর্সের শুরুতে ইনকাম করুন, আজকে কোর্স শুরু করলে আগামীকাল থেকে ইনকাম শুরু করুন। এই রিলেটেড যারা আসলে বিজ্ঞাপন দেখে বা যা অ্যাডভার্টাইজমেন্ট দেখে যারা যায় তারা মূলত আসলে স্ক্যামিং এর শিকার হয়ে যায়। ফ্রিল্যান্সিং এর মধ্যে অবশ্যই স্ক্যামিং আছে, কিন্তু সবাই না। কোন স্কিলের মধ্যে স্ক্যাম বেশি হয়, কোন ডিমান্ডের কাজের মধ্যে? এখন তো আসলে সবাই ডিজিটাল মার্কেটিং এর দিকে বেশি ঝুঁকতেছে, এটাতে আসলে স্ক্যামিং অনেক আছে আর কি। আমার স্যার পরিচিত একজন আছে, ও আমাকে একবার মানে প্রায় সময় আমাকে বলতো যে ফ্রিল্যান্সার এটা কোনো ব্যাপার, আমরা সবাই পারি। বিভিন্ন ভাবে আমাকে মানে কথা শোনাতো। এমনকি আমি যখন প্রথমে ভিডিও যখন করতাম তখন মাঝে মাঝে আমাকে এই ধরনের পোস্ট বা এই সমস্ত কমেন্ট করতো। তো পরবর্তীতে যখন 2024 সালের শুরুতে 2023 সালের শেষের দিকে মেবি ওদের ওইখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ওখান থেকে ফ্রিল্যান্সিং শিখে, ফ্রি সেমিনার বা টাকা দিয়ে মতো উনি শিখে অনলাইন। তো ওটা শিখে হলো সে 2500 না 3500 টাকা দিয়ে। তো ওটা শেখার পরে তাকে বেসিক ক্যানভা ডিজাইন, তারপরে এই সমস্ত ছোট ছোট যে কাজগুলো আছে এগুলো কাজগুলো দেখানোর পরে প্রত্যেকটা মানুষ তখন ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে, যে ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, freelancer.com এ কাজ করে, এই সমস্ত মার্কেট প্লেসে দেখাইছে। দেখানোর পরে বলছে যে ভাই তুমি এখানে কাজ করো, আমরা জায়গা। এভাবে সে আসলে স্ক্যামে প্রতারিত হয়েছে। এটা হতে পারে কারণ হচ্ছে যদি আমরা প্রতিষ্ঠানগুলোতে পুরোপুরি একটা দক্ষতা অর্জন না করি, সেটা যে কোনো একটা কাজের উপর হতে পারে সে ক্যানভা ডিজাইনে যদি ভালো দক্ষতা অর্জন করতে পারতো তাও সে অনলাইন মার্কেট প্লেসে সে ইনকাম করতে পারতো। কিন্তু যদি সেগুলো শুধু বেসিক লেভেল শিখে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা স্ক্যামের সঙ্গে মানে পড়ে যায় আর কি। অনেক মানুষ ভয় করে যে এআই যেই পরিমাপ ডেভেলপ হচ্ছে এই সময় যারা বেসিকের কাজ বাচ্চা জানে তাদের নাকি ভাত নাই, তাদের নাকি চাকরি থাকবে না। না, আসলে বেসিক দিয়ে বর্তমানে মার্কেট প্লেসে বা অনলাইন ক্যারিয়ারে টিকে থাকা খুবই কঠিন একটা জিনিস। কারণ আপনি যদি শুধু বেসিকটা শিখে এই জগতে আসেন তাহলে আমি মনে করবো টোটালি ভুল। অবশ্যই বেসিকের পাশাপাশি অ্যাডভান্স লেভেলটা শিখে আসতে হবে এই জায়গাটায়। কারণ অনলাইন বর্তমান ডে বাই ডে আপডেট হচ্ছে, এই আপডেটের সঙ্গে নিজেকেও কিন্তু আপডেট রাখতে হবে। যদি আমরা নিজেকে আপডেট না রাখতে পারি, আমরা যদি মনে করি যে একটা কোর্স শিখে আমরা আজীবন ফ্রিল্যান্সিং করব, এটা টোটালি আসলে ভুল একটা কনসেপ্ট। আপনাকে একটা কোর্স শেখার পাশাপাশি যে জিনিসটা আপডেট হচ্ছে সেটা কিন্তু শিখতে হবে। তার মানে এই অনলাইন সেক্টরটাতে আমাদেরকে প্রত্যেকটা দিন আপডেটের সঙ্গে থাকতেই হবে এবং আপডেট হতে হবে আমাদেরকে। আপডেট ছাড়া এখন যে কাজই আমরা করি না কেন, যেটা করি না কেন আমাদেরকে আপডেট শিখতেই হবে। সেটা হোক ডিজিটাল মার্কেটিং, হোক গ্রাফিক ডিজাইন, হোক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, প্রত্যেকটা সেক্টরে আপডেট হচ্ছে ডে বাই ডে। 2025 সালে এমন একটা স্কিল আছে যে স্কিলটা শিখলে প্রত্যেকটা মানুষ কাজ পাবে বা যে কাজের ডিমান্ড অনেক বেশি। এরকম আসলে প্রত্যেকটা কাজের মার্কেট প্লেসে ডিমান্ড আছে। আমি বলবো না যে এককভাবে কোনো কাজকে আমি মানে বলবো না যে এই কাজটার ডিমান্ড বেশি, তবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সবসময় বেশি থাকবে, এটা আমি আবারও বলি। এবং এর পাশাপাশি ভিডিও এডিটিং এর চাহিদাটা 2025 সালে অনেক বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা ছোট হোক বড় হোক কোম্পানিগুলো এখন ভিডিও মার্কেটিং বেশি করে থাকে। তো সেই ভিডিও এডিটিং এর চাহিদা 2025 সালে অনেক বেড়ে যাবে বলে আমি মনে করি। ভিডিও এডিটিং এর চাহিদা কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে এবং সামনে আরো অনেক বেড়ে যাবে। এবং যারা আসলে লোকাল ভাবে কাজ করে, বেসিক কাজ বাচ্চা যেগুলো করে, মানে ক্যাপকাট দিয়ে এডিটিং, কাইনমাস্টার এডিটিং, বা অনেক সময় অনেকে আছে অ্যাডোব প্রিমিয়াম প্রো, ছোটখাটো যেভাবে কাজগুলো করে থাকে, তো এইভাবে করে কিন্তু আসলে কাজ পাওয়া যায় না, বা এইভাবে করে কিন্তু মার্কেট প্লেসে কাজ হয় না। না, মার্কেট প্লেসে কাজ করতে হবে বিষয়টা এমন না। আপনার যদি দক্ষতা থাকে, দেখা যায় কারো যদি দক্ষতা থেকে থাকে, সে ক্যাপকাটেও যদি ভালো কাজ করতে পারে, সে লোকাল ক্লায়েন্টেও কাজ করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারে। অ্যাডভান্স লেভেলে করতে হবে, যদি বেসিক বেসিক লেভেলে করে একদম বেসিকটা দিয়ে চলবে না। আমি আগেও বলেছিলাম যে বেসিকটা দিয়ে কখনো অনলাইন জগতে টিকে থাকা যাবে না। তার যদি ভালো দক্ষতা থাকে, সে লোকাল ক্লায়েন্টেরও অনেক কাজ করতে পারবে। আমার এমন অনেক কলিগ আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোনো কাজই করে না, কিন্তু বাংলাদেশি যে লোকাল কোম্পানিগুলো আছে এদের ফেসবুক অ্যাড, এদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এদের লিড জেনারেশনে কাজ করে মাসে অনেক টাকা ইনকাম করতেছে। আমার তো স্যার অনেকগুলো চ্যানেল আছে, তো ওইখানে তো আমাদের ভিডিও তো তৈরি করতে হয়, আবার পাশাপাশি ফ্রিল্যান্সিং সব মিলে নিজের ভিডিও এডিটিং করার মতো সময় পাই না। তো এই ক্ষেত্রে আমি একজন ভিডিও এডিটিং খুঁজছি, কিন্তু এক্সপার্ট লেভেলে কেউ পাবে আমি খুঁজে কিন্তু পাচ্ছি না। যারা বেসিক তাদের কিন্তু আমাদেরও প্রয়োজন নাই, লোকাল মার্কেটেও তাদের দরকার নাই, এমনকি ইন্টারন্যাশনাল তো প্রয়োজন নেই, তাদের পাত্তাই দিব না। এবং যারা ইন্টারন্যাশনালি বা ভালো কাজ পারে তাদের কিন্তু আমার পাচ্ছে না, কারণ তারা লোকাল মার্কেটে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তারা চলেছে, ফোকাস করছে ওইদিকে।
সো এদিকে কিন্তু আমাদের আসলে যারা আমরা বেসিক যে ধরনের কাজগুলো পারি তাদের কিন্তু কোনো কাজ হবে না। এবং স্যার আপনি দেখছেন কিনা যায় না, আপওয়ার্কে কিছু আগে কিন্তু একটা নোটিফিকেশন দিছে, সেটা হলো 2025 সালে এসে টপ কয়েকটা স্কিলের কথা বলছে আপওয়ার্ক, যে স্কিলগুলো প্রত্যেকের শেখা উচিত। তো তার মধ্যে প্রথমে ছিল হলো সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার। এটা সম্পর্কে রিসার্চ করে দেখলাম যে আপওয়ার্কে যত ধরনের কাজ আছে এই কাজের মধ্যে 25% কাজ আছে হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে। তো সফটওয়্যার ডেভেলপমেন্টটা কেমন? অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে একটা হাইলি ডিমান্ডেড কোর্স। যদি এটা কেউ শিখে কাজ করতে পারে তার মার্কেট ভ্যালু অনেক গুণ বেড়ে যাবে, কারণ এগুলো অনেক হাইলি স্কিল। সফটওয়্যার ডেভেলপমেন্ট, 3D অ্যানিমেশন, ঠিক আছে, এগুলো অনেক হাইলি, গ্রাফিক ডিজাইন, এগুলো অনেক হাইলি। তো এগুলো যারা ভালোভাবে শিখে মূলত একদম ফুল লেভেলে যারা দক্ষতা অর্জন করে এই সেক্টরটাতে আসবে সে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আমি কিছুদিন আগে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করার পরে কয়েকটা স্কিল দেখলাম, যে স্কিলগুলো আগামী কয়েক বছরে কোনো সম্ভাবনা নাই ডাউন হওয়ার। তো তার মধ্যে আমি 5টা স্কিল পেলাম। এক নম্বরে এআই এন্ড মেশিন লার্নিং। এআই কিন্তু আস্তে আস্তে অনেক আপডেট হচ্ছে। তো এআই সম্পর্কে আপনার কি মতামত? এআই নিয়ে আসলে আমি ব্যক্তিগত মতামত এখন দিতে পারবো না, এটা নিয়ে হয়তো আমি কোনো অন্য এক সময় বলবো ইনশাআল্লাহ। আর একটা দেখলাম হলো ডিজিটাল মার্কেটিং। একটা বাকেটের মধ্যে দেখলাম যে ডাটা এন্ট্রি, এগুলো দেখলাম, এরকম আরো কয়েকটা স্কিল দেখলাম। সো আমাদের প্রত্যেকটা স্কিল কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু আমরা দেখছি বর্তমানে ইদানিং কিন্তু প্রচুর হচ্ছে, কেননা যে সমস্ত কোম্পানি আছে, একটা কোম্পানি যেগুলো কোম্পানি ছোট ছিল তারাও কিন্তু বর্তমানে মার্কেটিং করছে, সোশ্যাল মিডিয়ার দিকে আগাচ্ছে। কেননা সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু তারা আসলে দেখছে যে আমরা ইন্টারন্যাশনাল হোক বা লোকাল মার্কেট হোক, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু কোনো ধরনের কাজ পাবো না। তো তারা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে আগাচ্ছে, যার কারণে কিন্তু একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের হায়ার করতে হচ্ছে। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছি মোটামুটি লেভেল না, শুধু একজন হাইয়েস্ট ভাবে কাজ পারে সে কিন্তু চাইলে ইন্টারন্যাশনাল আমি যাবো না, আমরা কিন্তু লোকাল মার্কেটে কিন্তু অনেক ধরনের কাজ পাবো। হ্যাঁ অবশ্যই। আপনাকে যদি 10,000 টাকা দিই, দিয়ে বলি স্যার আপনি এই টাকাকে 1 লক্ষ টাকায় রূপান্তর করেন, বা আপনি এটা কিভাবে কি করবেন, তাহলে আমাকে কেউ 10,000 টাকা দিলে আমি অবশ্যই সেই টাকা দিয়ে একটা দক্ষতা অর্জন করার চেষ্টা করব। সেটা এই মুহূর্তে আমার যেটা বড় দক্ষতা অর্জন করা দরকার, যেমন আমার ভিডিও এডিটিং শেখাটা আমার খুব দরকার। যদি আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলবো না, এখনো শিখতে আছি, মানে এখনো আমি শিখেই যাচ্ছি আর কি। বাট এরকম 10,000 টাকার কেউ যদি আমার অফার করে বা কেউ গিফট করে, আমি অবশ্যই চেষ্টা করবো এই টাকাটাকে কাজে লাগিয়ে আমি একটা দক্ষতা অর্জন করার জন্য। আমাকে যদি 1 সপ্তাহ আগে কেউ জিজ্ঞাসা করতো ভাই তোকে আমি 10,000 টাকা দিব তুমি কি করবা, আমি ওরা সরাসরি করবো যে ভাই তোমার টাকা দিয়ে মোবাইল কিনবো। আমার সেটা এক একজনের এক এক মতভেদ হতে পারে আসলে। আমার ফোনটা যাওয়ার আমি চাই আমি আমার অর্থগুলোকে এমন কাজে ব্যবহার করব যে কাজটা আমাকে পরবর্তীতে সেই অর্থগুলোকে 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। স্কিল শেখা অবশ্যই স্কিল শেখা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফ্রিল্যান্সিং শিখতে যাই, আমি যদি ফ্রিল্যান্সিং শিখি, আমি নতুন, আমি ফ্রিল্যান্সিং শিখবো, তো সেক্ষেত্রে আমার কি কি দক্ষতা প্রয়োজন? ফ্রিল্যান্সিং শেখার জন্য আসলে সবচেয়ে বড় যে দক্ষতাটা দরকার সেটা অবশ্যই আপনাকে বেসিক কম্পিউটার সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এবং অবশ্যই আমি বলবো যারা এসএসসির উপরে তাদের এই জায়গাটা আসা দরকার, এর নিচে না আসলেই বেটার। হ্যাঁ, এসএসসির পরবর্তীতে যারা থাকে তারা মূলত ইংলিশটা বলতে পারে এবং বুঝতে পারে। ইংলিশ বলতে পারা এবং বুঝতে পারা এই জিনিসটা অবশ্যই তার ভিতরে থাকতে হবে এবং প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। এই সেক্টরটা, অনলাইন সেক্টরটাতে কেউ যদি মনে করে যে আমি আজকে ইন করি আগামী 1 সপ্তাহ বা 1-2 মাসের মধ্যে সাকসেস হয়ে যাব, এইরকম মনোভাব নিয়ে যেন এই সেক্টরটাতে কেউই না আসে। অনেকে বলে থাকে যে আমাদের কাছে ফ্রিল্যান্সিং করলে কোর্স চলাকালীন ইনকাম বা 1 সপ্তাহের মধ্যে ইনকাম গ্যারান্টি। এটা আমি আসলে কোনোভাবেই গ্যারান্টি দেবো না, এটা আমি মনে করি একটা স্ক্যামিং এর শিকার হতে পারে। আমার তো মনে হয় তার ক্লায়েন্ট তাদের ধরে রাখছে, হতে পারে। ফ্রিল্যান্সিং শিখতে গেলে কি ইংলিশ জানা প্রয়োজন? না, অবশ্যই ইংলিশ জানা প্রয়োজন। যদি এটা কেউ মনে করে যে না ইংলিশ না জানলেও ফ্রিল্যান্সিং এ আসা যায়, এটা আসলেই ভুল। তবে ইংলিশ জানা থাকলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, প্রত্যেকের জন্য ভালো হবে। কারণ আমরা কাজগুলো করবো হচ্ছে ইন্টারন্যাশনালি, কোনো ন্যাশনালি আমরা কাজ করব না। তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমটা কিন্তু হচ্ছে ইংলিশ। এখন আমি যদি ইংলিশ না জানি বা না বুঝি, তাহলে আমি তার সাথে কথা বলবো কিভাবে? অবশ্যই ইংলিশ জানে
বলতে পারে এবং বুঝতে পারে তারা ফ্রিল্যান্সিং আসুক। স্যার ইংলিশের ক্ষেত্রে অনেক আছে যারা ইংরেজি ঠিকমতো বলতে পারে না বা দক্ষ না, অনেকে আছে যে ইংলিশ রিডিং পড়বে, দেখে দেখে রিডিং পড়বে, এটা অনেকে পারে না, তো তাদের কি ফ্রিল্যান্সিং করা হবে না? হবে, কিন্তু সেক্ষেত্রে অনেক কঠিন হবে তার জন্য। প্রাথমিক অবস্থায় তার জন্য অনেক কষ্ট হবে, কিন্তু সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই পারবে। এর উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমার একজন স্টুডেন্ট আছে, আমি অনেক গর্ব করে বলতে পারি এটা, তার নাম হচ্ছে, নামটা বলতে চাই না, থাক, নামটা একটু হিডেন থাকুক। তার শিক্ষাগত যোগ্যতাটা হিডেন রাখতেও চাই না, আবার বলি সে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, বাট তার শেখার যে আগ্রহটা আমাকে আসলেই, মানে কি বলবো, এটা আমি কোন ভাষায় বলবো বুঝতে পারতেছি না। তার শেখার আগ্রহটা এত বেশি ছিল যে এই শিক্ষাগত যোগ্যতা নিয়েও সে বর্তমান ইউএস এর মতো 2টা কোম্পানিতে কাজ করে যাচ্ছে এবং মার্কেট প্লেসে প্রায় টপ রেটেড সেলার সে ছিল। লেভেল 1, লেভেল 2 ফাইবারে টপ রেটেড পর্যন্ত আর্নিং ছিল। পরবর্তীতে তার কোনো একটা ভুলের জন্য তার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেছে এবং বর্তমান সে আউট অফ মার্কেট প্লেসে 2টা কোম্পানিতে কাজ করে যাচ্ছে, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা মাত্র ক্লাস 5 পর্যন্ত। কিন্তু ওই রকম ডেডিকেশন বা ওইরকম ধৈর্য নিয়ে বর্তমান কেউ টিকে থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটা বিষয়। যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শিখে তাদের জন্য কোন মার্কেট প্লেস বেস্ট হবে, ফাইবার, আপওয়ার্ক নাকি freelancer.com? আমি কোনো মার্কেট প্লেসকেই শুরুর দিকে প্রাধান্য দেব না, কারণ আমি এটাই বলবো যে যারা ফ্রিল্যান্সিং শিখে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোর্স শেষ করেছে, আমি তাদেরকে বলবো লোকাল ক্লায়েন্টের কিছু কাজ করার জন্য বা কোনো সিনিয়রদের সাথে থেকে কিছু কাজ করার জন্য, প্র্যাকটিক্যাল ভাবে আর কি। তার পরবর্তীতে যখন সে সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করবে, পরবর্তীতে সে মার্কেট প্লেসে করতে পারবে। স্যার এই প্রশ্নটা আমার ব্যক্তিগত প্রশ্ন, সেটা হলো একটা মানুষ যখন মার্কেট প্লেসে আসবে, তো এক্ষেত্রে কিন্তু ফাইবার এখন আপডেট হচ্ছে যে পোর্টফোলিওর ব্যাপারটা আসে। হ্যাঁ। তো একজন স্টুডেন্ট যে আজকে, সেটা কিন্তু ফাইবার সহ আপওয়ার্কেও ব্যবস্থা এসেছে। তো আমি একজন নতুন স্টুডেন্ট, আমি নতুন অ্যাকাউন্ট খুলছি, তো সেই ক্ষেত্রে আমি পোর্টফোলিও কোথা থেকে পাবো? এই জন্য একটু আগে বলেছিলাম যে সিনিয়রদের সঙ্গে কাজ করার জন্য। এই কথাটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে পোর্টফোলিওটা এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে চাচ্ছে। তো আমি মাত্র কোর্স শেষ করে যদি আমি হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো, আমরা সমস্যা নেই, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো, কিন্তু আমি মনে করি কোর্স শেষ করার পাশাপাশি সিনিয়রদের সঙ্গে বা লোকাল ক্লায়েন্টের কিছু কাজ করা, সেটা হোক ফ্রিতে করে দাও, কোনো সমস্যা নেই। আমি বলবো তাদেরকে ফ্রিতে করে দাও লোকাল ক্লায়েন্টের কাজগুলো, তাহলে সেখান থেকে একটা কি হবে, একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং যেই কাজটা আমরা করতেছি সেই কাজের একটা স্ক্রিনশট থাকলে সেটা কিন্তু আমি পোর্টফোলিওতে শো করতে পারবো যে আমি এই কাজটা আউট অফ মার্কেট প্লেসে কাজ করেছি। তো এই জন্যই সিনিয়রদের সঙ্গে থেকে অবশ্যই কিছুদিন কাজ করে দেওয়া দরকার, অন্তত নিজের পোর্টফোলিওটা ভারী করার জন্য হলো। একটা ইনস্টিটিউট থেকে বছরে না হলেও 100 জনের মতো স্টুডেন্ট বের হয় ফ্রিল্যান্সিং মাধ্যমে, সেটা ডিজিটাল মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সহ যতগুলো কোর্স আছে, বছরে 100টা তো স্টুডেন্ট বের হয়। তাহলে সেই 100টা স্টুডেন্ট থেকে আমরা দেখি যে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে বা বছরে সফল হয় মাত্র 10 জন বা 5 জন স্টুডেন্ট। এটা কেন? আচ্ছা, এটা কেন? আমরা যদি একটু ফ্রিল্যান্সিং বাদ দিয়ে যদি একটু হচ্ছে রেগুলার ক্লাসের দিকে যাই, একটা ক্লাসে যখন একটা স্কুলের দিকে যদি যাই, একটা এসএসসির ব্যাচে দেখা যায় 1 থেকে 150 জন স্টুডেন্ট থাকে। যখন তারা ফাইনাল পরীক্ষা দেয়, সেক্ষেত্রে প্লাস কতজন পায়, এ প্লাস কতজন পায়, আপনি একটু বলুন কতজন পায়? হাতে গোনা খুব কম, 8 থেকে 10 জন। তাহলে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে, একই শিক্ষকের তত্ত্বাবধানে পড়াশোনা করতেছে, এই 100 জন স্টুডেন্টের মধ্যে কেন 10 জন এ প্লাস পেলো আর বাকি 90 জন কেন অন্য অন্য ক্যাটাগরিতে পেল? কারণ ওই যে 10 জন যে এ প্লাস পেয়েছে, সে এ প্লাস পাওয়ার মতো করে পড়াশোনা করেছে, কারণ তার মিশন এবং তার ভিশন, তার গোলটা ছিল এ প্লাস পাওয়ার। বিধায় এই এ প্লাস পাওয়ার জন্য যা করণীয় ছিল, করণীয় দরকার ছিল, সে সেটা করেছে। বাকিরা কিন্তু সেটা করেনি। বাকিরা কি করেছে, আমি টেনে পাস করলে আমার হয়ে যাবে। ঠিক ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে এরকম। এখানে আমি যদি আমার ডেডিকেশন নিয়ে কথা বলি, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমার 2020-এর 1 জানুয়ারিতে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু। আমি যখন শুরু করেছিলাম, আমার মিশন ছিল আগামী 6 মাসের মধ্যে আমি এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করব। এই 6 মাস
কিভাবে ইনকাম করবো আমি এটা জানি না, বাট আমাকে ইনকাম করতে হবে। এই 6 মাস আমি নির্ঘুম ছিলাম, এক কথা বলা যায় নির্ঘুম। আমি কোনো দিন গেছে 18 ঘন্টা 20 ঘন্টা ঘুম জাগা ছিলাম। অনেকে বলে ফ্রিল্যান্সিং করলে ঘুম জাগতে হয় না, কিন্তু এটা ভুল। ফ্রিল্যান্সিং করলে অবশ্যই আপনাকে প্রথম দিকে ঘুম জাগতে হবে, রাত্রি জাগতে হবে। তো এই যে 6 মাসের একটা গোল সেট আপ নিয়ে যখন আমি আসছি, আমি কিন্তু সেটা পূরণ করতে পারছি। তাহলে এই যে ফ্রিল্যান্সিং এ বছরে যে একটা প্রতিষ্ঠান থেকে 1 থেকে 150 জন মানুষ বের হয়ে যাচ্ছে, বা 1 থেকে 150 স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে, তার মধ্যে শতকরা 10% কেন হচ্ছে? কারণ ওই 10 জন ওই ডেডিকেশনটা নিয়েই কিন্তু এখানে আসছে, যে আমি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করেই এখান থেকে বেরোবো। তাহলে বাকি 90 জন কেন পারে নাই? তারা শুধু আসছে আর গেছে। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু সবাই তো আসলে ফ্রিল্যান্সিং শিখতে চায়, ফ্রিল্যান্সার হতে চায়। শিখতে চাওয়া এক জিনিস, হতে চাওয়া হচ্ছে আরেক জিনিস। আমি মনে করি, যেমন আমি গত কয়েকদিন আগে হচ্ছে একটা অনলাইন ক্লাসে ভর্তি হয়েছি। আমার ইচ্ছা ছিল আমি এখান থেকে কিছু শিখবো, শিখছি। কিন্তু এই শেখার পরে হতে চাওয়াটা, যেমন আমি একটা 2016-17 দিকে jobs.a1.com থেকে আরজে কোর্স করছি। আমি আরজে কোর্সটা শিখছি, কিন্তু আমি কি আরজে হতে পারছি? কারণ আমি হওয়ার জন্য চেষ্টা করিনি। তো বিষয়টা হচ্ছে এরকম, ফ্রিল্যান্সিং শিখতে চাও এক জিনিস, হতে চাও আরেক জিনিস। শেখার পাশাপাশি হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে মনের ভিতরে, স্যার কি একটা জেদ থাকতে হবে। আর যেতে কি কথা বলতে পারেন? না, আমি যে বললাম যে শিখেছি, কিন্তু হওয়ার চেষ্টা কিভাবে শিখছেন স্যার, কিভাবে শিখে? আমরা আসলে এটা এখনো অন্য কোনো আমরা জানতে চাই ইনশাআল্লাহ। স্যার, ফ্রিল্যান্সিং শিখতে হলে যে রাত জাগা লাগে, কতক্ষণ আসলে জাগা লাগে? অনেকে বলে থাকে যে 5টা থেকে 8টা, আবার আমি মনে করি এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। আমি মনে করি প্রথম দিকে পুরো রাত্রে তার জন্য জায়গাটা বেটার। কতদিন এখানে যদি রাত নাও জায়গা লাগতে পারে, যদি সে মার্কেটিং স্ট্র্যাটেজি তার ভালো থাকে, সে দেখা যায় রাত জাগার আগেই সে আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ক্লায়েন্ট পেয়ে যেতে পারে। যদি সে তার সার্ভিসটাকে ইন্টারন্যাশনালি ভালোভাবে মার্কেটিং করতে পারে, তাহলে তার রাত জায়গা কমও লাগতে পারে, কিন্তু রাত জাগতে হয়। কারণ আমাদের দেশের সঙ্গে, আমাদের বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের টাইম মেনটেন গুলো একরকম হয়ে থাকে না। এই জন্য মূলত রাত জাগতে হয়। ফ্রিল্যান্সিং আসতে হলে কম বেশি রাত জাগতেই হবে। কতদিন পর্যন্ত জাগতে হবে? এটা নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। বর্তমানে যত মানুষ ফ্রিল্যান্সিং করছে, একটা ইনস্টিটিউট থেকে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করে, এত মানুষ আমরা দেখি যে আমি যাকে ফ্রিল্যান্সিং শিখিয়েছি সে আবার আরেকজনকে ফ্রিল্যান্সিং শেখায়। হ্যাঁ, হচ্ছে। আপনার একটা স্টুডেন্ট, সে আপনার কাছে ফ্রিল্যান্সিং শিখছে, আজকে দেখা যায় সে আরেকজনকে স্টুডেন্টকে ফ্রিল্যান্সিং শিখাচ্ছে। তো এত মানুষ যে ফ্রিল্যান্সিং এ আসছে, এত পরিমাণ কাজ কি ফ্রিল্যান্সিং এ আছে বা মার্কেটপ্লেসে প্রতি উইকে মিলিয়ন প্লাস কাজ নামে, কিন্তু সেই লেভেলের যে বললাম একটা দক্ষতা, যারা একদম দক্ষ লেভেলের ফ্রিল্যান্সার তাদের খুবই অভাব। আমাদের হয় কি, আমরা যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলোতে যদি একটু রিসার্চ করে দেখি, সবচেয়ে বেশি দেখবো আমাদের বাংলাদেশের লোক। অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সেলাররা সবচেয়ে বেশি আছে। কেন বেশি? কারণ আমি দেখা যায় ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছি, তার মানে আমি একজন শিখে গেছি সবকিছু। এখন কি করছে, আমি ইউটিউবে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়, কিভাবে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা যায়, একটা ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট করে ফেলছি। এই যে একটা মার্কেট প্লেসের জায়গা দখল করে বসে আছি। কিন্তু যখন একটা ক্লায়েন্ট কমিউনিকেশন হচ্ছে, ক্লায়েন্ট কথা বলতেছে, আমি বুঝতেছি না ক্লায়েন্টের কাজ বা তার রিকোয়ারমেন্ট বুঝতেছি না, আমি কাজটা নিতে পারতেছি না, এর প্রভাবটা কিন্তু এসে পড়ে আমাদের মতো দক্ষ ফ্রিল্যান্সারদের উপরে। তো এই জন্য আমি মনে করবো যারা ফ্রিল্যান্সিং এ আসতে চায় তারা পুরোপুরি দক্ষ হয়েই যেন এই সেক্টরটাতে আসে। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে বা কোনো বড় ভাইয়ের কাছ থেকে 2-3টা ক্লাস করেই যেন তারা মনে করে না যে আমরা একজন ফ্রিল্যান্সার হয়ে গেছি। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি প্রস্তুতি আমাদের নেওয়া উচিত? অবশ্যই এটা আমি এর আগেও বলেছিলাম যে ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে অবশ্যই নিজের মেন্টালিটিটা আগে ঠিক করা দরকার, যে আসলে আমি কোন সেক্টরটা নিয়ে বা কোন দক্ষতাটা নিয়ে এগিয়ে যাব। এটা আগে চুজ করা দরকার যে আমি কি নিয়ে কাজ করব। দ্বিতীয়ত হচ্ছে বেসিক কম্পিউটারটা তার ভালো করে শেখা দরকার, এবং পাশাপাশি ইংলিশটা। এই কয়েকটা জিনিস সে ভালো করে শিখে এবং নির্দিষ্ট একটা দক্ষতাটা শিখে তারপরে এই ফ্রিল্যান্সিং এর পাশে। অনেকে স্যার বলে যে আমার কাছে ভাই ল্যাপটপ আছে, এই প্রশ্নটা আমার কাছে অহরহ আসে। আমি আপনি স্ক্রিনশট দেখার জন্য অহরহ এই প্রশ্নটা আছে যে ভাই আমার কাছে ল্যাপটপ আছে, আমার কাছে ইন্টারনেট কানেকশন আছে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? বা আমার কাছে মোবাইল আছে, মোবাইল দ্বারা আমি ইনকাম করতে পারবো কিনা? তো এক্ষেত্রে আপনি কি বলবেন?
মোবাইল দ্বারাও ফ্রিল্যান্সিং করা যায়, এটা অনেকেই বলে। করা যায়, কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা মোবাইল দিয়ে করতে পারি, যেমন ইনস্টাগ্রামের কিছু মার্কেটিং এর কাজ আছে যেগুলো আমরা মোবাইল দিয়েও করতে পারি। যেহেতু ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে, চাইলে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, কিন্তু আপনাকে কোনো না কোনো একটা দক্ষতা আগে অর্জন করতে হবে। সেটা হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে অ্যানিমেশন, 3D। কোনো না কোনো একটা কাজ আপনাকে শিখে আসতে হবে। আপনি যদি আপনার ল্যাপটপ আছে, একটা না 5টা থাকুক, আপনার ইন্টারনেট কানেকশন ভালো আছে, কিন্তু আপনি কোনো কাজ জানেন না, তাহলে তো আপনার মানে এখানে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। আপনাকে কাজ শিখতে হবে, নিজের একটা প্রোফাইল গড়ে তুলতে হবে, একটা পোর্টফোলিও তুলতে হবে, ক্লায়েন্ট দেখে যেন মনে করে না আপনি কাজ পারেন, তাহলে মূলত আপনি ফ্রিল্যান্সিং ইন করতে পারবেন। আমাকে যখন কেউ বলে এই কথাটা, তখন আমার মনে হয় মানে আমার কাছে প্রশ্ন করছে যে ভাই আমার কাছে ব্যাট আছে, আমি কি সাকিব আল হাসান হতে পারবো কিনা। ঠিক সেম প্রশ্নটা, আমার কাছে ল্যাপটপ আছে বলে বা ইন্টারনেট আছে বলেই যে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, এটা কোনো কথা নেই। কিন্তু একটা কথা, এই কথাটা কিন্তু সত্যি যে অনেকে বলে থাকে যে সবাই বেশিরভাগ করে থাকে ভাই আপনার কাছে মোবাইল থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আজকে থেকে আপনি $1000 ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং মোবাইল থাকলে। এই কথাটা সত্যি। এটা স্ক্যামিং এর শিকার। আমি নিজেই এরকম অনেক স্ক্যামিং এর শিকার হয়েছি। আমার একটা বড় ভাই আছে, আমি যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝতাম না, টু বি অনেস্ট, আজ থেকে যদি আমাকে 5 বছর আগে যদি ফ্রিল্যান্সিং বলতো, আমি বলতো ফ্রিল্যান্সিং কি আমি জানতাম না। এখনো অনেকেই বলে যে ফ্রিল্যান্সিংটা কি, আসলে এটা কি করে। এখন অনেকেই বলে যারা জানে না। আসলে আমি আজ থেকে 5 বছর আগে ফ্রিল্যান্সিং বুঝতাম না, ইউটিউব বুঝতাম না, মানে এগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না। তখন আমাকে একটা ভাই বলছিল যে আজকে আমার এত টাকা ইনকাম হয়েছে, অত টাকা ইনকাম হয়েছে, এভাবে খালি বলে। তখন আমি বলতে লাগলাম যে ভাই এত টাকা ইনকাম করে না আমিও করতে চাই, কিভাবে করব। তো তখন সে আমাকে কি জানে সিপিএ মার্কেটিং না কি একটা বলেছিল। তো এইভাবে করে করে আসলে মানে 5-6 হাজার টাকা আমার কাছে ঠিকই নিছি। আমি যদি 5-6 হাজার টাকা রাখতাম তাহলে কিন্তু হয় আমি এই টাকা নিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম বা আমি কোনো স্কিল শিখতে পারতাম। কিন্তু 5-6 হাজার টাকা আমার পুরোটাই লস হয়েছে। সিপিএ মার্কেটিং সম্পর্কে আমার ধারণা মোটামুটি কেমন? না, আমি সিপিএ মার্কেটিং সম্পর্কে কিছুই বলতে চাই না, বা এই সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতাও নেই, আর এটা নিয়ে আমি কখনো রিসার্চও করিনি আর কি। ফ্রিল্যান্সিং এ ভবিষ্যৎ কি এবং নিজেকে প্রস্তুত কিভাবে রাখবো? ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি, আসলে আমরা যদি এরকমটা ধরি যে যে সেক্টরে কাজ করুক না কেন, দুনিয়া যতদিন বেঁচে থাকবে বা পৃথিবী যতদিন থাকবে, প্রত্যেকটা সেক্টরের কাজের চাহিদা দিন দিন বাড়বে, কখনো কমবে না। তো ফ্রিল্যান্সিং এর অবশ্যই ভবিষ্যৎ ভালো আছে, এবং নিজেকে প্রস্তুত রাখার যে বিষয়টা সেটা হচ্ছে যেই কাজ করি বা যেই সেক্টরে কাজ করি না কেন, অবশ্যই সেই সেক্টরটাতে নিজেকে আপডেট রাখতে হবে। প্রত্যেকটা সময় নিজেকে আপডেট রাখতে হবে ওই কাজের উপর, তাহলেই হয়তো আমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে। আপনি তো ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সিং করে আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন? ইনকাম কখনো এটা আসলে কাউকে জিজ্ঞেস করতে হয় না, আর এটা আমি কখনো না, এটা বলাটা খুবই কঠিন। ঠিক আছে, তো মার্কেট প্লেসে টপ রেটেড একজন সেলার, আর আউট অফ মার্কেট প্লেসও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছি। আলহামদুলিল্লাহ জব সেক্টরে হচ্ছে অনেক ভালো আছে আর কি, আল্লাহর কাছে শুকরিয়া। টপ রেটেড সেলার হতে কত ডলার লাগবে, কত টাকা লাগবে? আগে যখন আমরা ছিলাম তখন $20,000 রিকোয়ারমেন্ট ছিল। বর্তমানে হয়তো একটু কমিয়েছে মনে হয়। $20,000 তাও তো 130,000 গুণ করলে এটা তো এখন 130, কিন্তু আমরা যখন 20-এর দিকে শুরু করছিলাম তখন $85-86 ছিল। বাট আমি এটা এখনই দেখবো যে আপনি $20,000 কত টাকা ইনকাম করছেন। এটা কত সালে হবে? এটা আমার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেছে 23-24-এর দিকে ফিল আপ হয়ে গেছে। তো আমি যদি 85ও ধরি, প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা। আপনি তো সব দেখি ওপেনলি বলে দিচ্ছেন, এটা তো ঠিক না। মানুষ জানবে, জাতি জানতে চায় আসলে কি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম হয়? হ্যাঁ, অবশ্যই ইনকাম হয়, কেন ইনকাম হবে না। আমরা অনেক সময় দেখি যে এরকমই আমাদের মতো ছোট, আমার চেয়ে অনেক হাই লেভেলের ফ্রিল্যান্সার আছে। আমার তো জাস্ট এরকম, আমার চেয়ে অনেক হাই লেভেলের ফ্রিল্যান্সার আছে যারা প্রতি মাসে এরকম $5,000-10,000 ইনকাম করে প্রতি মাসে। এটা অনেক সিনিয়ররা আছে যাদের দেখে দেখে আমরা অনুপ্রাণিত হই যে আমরাও তাদের মধ্যে ইনশাআল্লাহ একদিন ইনকাম করব। বর্তমানে কোন কোন মার্কেট প্লেসে কাজ করছেন? আমি মূলত হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কে বেশি কাজ করি, আর পাশাপাশি হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট নিয়ে কাজ করি আর কি। আমরা একটা কথা শুনে থাকি যে যারা নতুন ফ্রিল্যান্সার তাদের নাকি আপওয়ার্কে যাওয়া উচিত নয়। না, আপনার যদি দক্ষতা থাকে যে ওই কাজটার উপর যদি আপনার ফুল একটা কনফিডেন্স থাকে
যে না, আমি এই কাজটাতে 100% আমি এক্সপার্ট, অবশ্যই আপনার মার্কেট প্লেসে ইন করা উচিত। আমি একজন মার্কেটিং এক্সপার্ট, আমি সবকিছু ভালো পারি, কিন্তু আমি এত কিছু করার পরে আমি একটি কাজ পাই না কেন? আমার অর্ডার না পাওয়ার কারণ কি? কারণটা নিজেকেই খুঁজে বের করতে হবে যে কেন আমি কাজ পাচ্ছি না। হয়তো কোথাও না কোথাও আমার ভুল আছে, হয়তো নিজের মার্কেটিং এ ভুল আছে, নিজের সার্ভিস গুলোতে ভুল আছে, নয়তো বা হয়তো আপনার প্রোফাইলে কোনো সমস্যা থাকতে পারে। ঠিক আছে, এটা ফাইন্ড আউট করতে হবে নিজেই ফাইন্ড আউট করতে হবে, নিজেকে নিজেই আপডেট করতে হবে কোথায় ভুল আছে, সেই ভুলগুলো ধরে সেগুলো শুধরাতে হবে। তাহলে দিন শেষে দেখবেন ইনশাল্লাহ আপনি আমি একটা কথা শুনেছিলাম যে ফ্রিল্যান্সিং আমি অর্ডার পাচ্ছি না, তার কারণ হলো আমার যে কাজ বা আমি যে কাজটা পারি সেটা ওই মার্কেট প্লেসে নাকি কাজে কোনো চাহিদা নেই। এই কথাটার সাথে আপনি কতটুকু যুক্তিসম্মত? না, আমি যে কাজটা জানি সেই কাজের যদি ওই মার্কেট প্লেসে নাই থাকে, তাহলে আমি সেই মার্কেট প্লেসে কেন যাব? আমি বর্তমানে তো 152টা মতো মার্কেট প্লেস আছে সারা পৃথিবীর মধ্যে, বাট আমরা 152টা মার্কেট প্লেসের মধ্যে শুধু 3টা মার্কেট প্লেসের নাম কেন শুনি? কারণ এগুলো হচ্ছে অনেক আগ থেকে, এবং হচ্ছে মার্কেট প্লেসে এগুলো নামটা বেশি চলে আসে, এবং হচ্ছে নতুনদের জন্য এই মার্কেট প্লেস গুলো অনেক ভালো। বিশেষ করে ফাইবারটা, এটা নতুনদের জন্য অনেক ভালো স্কিল, তাদের পোর্টফোলিও গ্যাদার করার জন্য, তাদের দক্ষতাটাকে তুলে ধরার জন্য এখানে সহজেই অনেকে ক্লায়েন্ট পায়। এই জন্য মূলত সবাই ফাইবারে বেশি ইন করে আর কি। বর্তমান সময়ে তো অনেক ধরনের কাজ আছে, যেমন এআই, মেশিন লার্নিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, এছাড়াও এডিটিং সহ আরো অনেক ধরনের কাজ আছে। তো এত ধরনের কাজের মধ্যে নতুনদের জন্য কোন মার্কেট প্লেস বা কোন কাজটা স্কিলটা অর্জন করা উচিত, বা ফ্রিল্যান্সিং কাজের চাহিদা বর্তমানে কোনটাই বেশি, সব থেকে বেশি কোনটাই? এটা এককভাবে বলা খুবই কঠিন আসলে। এতগুলো দক্ষ মানে কাজের মধ্যে কে কোনটা শিখবে, এটা আসলে প্রত্যেকের একটা ব্যক্তিগত মতামত আমি মনে করি। কারণ দেখা যায় আমার ভালো লাগছে, আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, আমার যেটা ভালো লাগবে, আমার ভালো লাগার সঙ্গে যে আরেকজন একমত পোষণ করবে বিষয়টা এমন না। তো এজন্য হচ্ছে যার যেই সেক্টরটা ভালো লাগে সে সেই সেক্টরটা নিয়ে কাজ করুক আমি মনে করি, তাহলে সে সেই সেক্টরটাতে গেইন করতে পারবে, অনেক ভালো করতে পারবে সেটা। আর নতুনদের ক্ষেত্রে বলবো যে আসলে ওই যে একই কথাই আমি বলবো যে তোমার যেটা ভালো লাগে, যেটাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করো, যেটাতে তুমি হ্যাপি মনে করো যে আমি এই সেক্টরটাতে কাজ করে আমার ভালো লাগতেছে, আমি মনে করি তুমি সেটা নিয়ে কাজ করো। সেটা হোক ডিজিটাল মার্কেটিং, হোক গ্রাফিক ডিজাইন, হোক ভিডিও এডিটিং, যে কোনো সেক্টর হতে পারে। বাট যারা স্পেসিফিক ভাবে আমি কোনো মানে কাউকে বলবো না যে তুমি এটা নিয়ে কাজ করো। বাট টপ 5 ডিমান্ডেড কোন স্কিল? এগুলোর মধ্যে যে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, 3D অ্যানিমেশন, এগুলো থাকবেই। এগুলোর মধ্যে সে কিছু একটা শিখতে পারে। একজন নতুন ফ্রিল্যান্সার বা একজন যে নতুন, সে তো আসলে বুঝতে পারে না যে কোন ডিমান্ড বা ডিজিটাল মার্কেটিং এর কাজ কি কি। তো আমি এখানে একটু ছোট করে বলি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসার আগে সর্বপ্রথম যেটা করতে হবে তাকে, সেটাকে রিসার্চ করতে হবে যে আমার কোন কাজটা শেখা উচিত বলে আমি মনে করি। অবশ্যই আগে তাকে রিসার্চ করতে হবে। যদি সে রিসার্চ না করে এই সেক্টরটাতে আসে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই ফ্রিল্যান্সিং এ আসার আগে ভালো করে এই সেক্টরটা সম্পর্কে জানা দরকার, জেনে বুঝে রিসার্চ করে তারপর তাকে কোনো একটা সেক্টরে ইন করা দরকার বলে আমি মনে করি। আমরা তো এখন মোটামুটি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি, আমাদের সাথে যদি কেউ বলে আমরা জানি বলতে এটা ভুল, মানে এটা সবাই একই কথা বলে যে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব ভালো জানি, আমি এটা নিয়ে শিখি না। অনেকে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা হয়তো বা কাজ করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আমরা এই সেক্টরটা সম্পর্কে জানি, কিন্তু নতুনরা কিন্তু জানে না। এজন্যই তাদের জেনে বুঝে তারপরে এখানে আসা দরকার। সেক্ষেত্রে আমরা যদি কোনো স্কিলের কথা আমরা শুনি, তবে আমরা বুঝতে পারি যে না, ওখানে গেলে আমরা রিসার্চটা পাবো বা এটা সঠিক তথ্য পাবো। কিন্তু যারা নতুনদের ক্ষেত্রে তারা রিসার্চ কিভাবে করবে যে এখানে তারা তাদের মানে প্রতিবেশী থাকতে পারে, বড় ভাই থাকতে পারে, বড় সিনিয়র থাকতে পারে, বা কোনো আইটি ইনস্টিটিউটে গিয়ে সেখান থেকে তথ্য নিয়েও রিসার্চ করতে পারে। এসইও কি ডিজিটাল মার্কেটিং সাথে রিলেটেড? হ্যাঁ, অবশ্যই রিলেটেড। অবশ্যই এসইওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, কিন্তু এসইওটা হচ্ছে যদি আমরা এককভাবে ধরি অনেক বিশাল একটা সেক্টর। এসইও নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে সে অনেক ভালো করতে পারবে। একটা মত দেখেছিলাম যে বর্তমানে এসইও নাকি কোনো চাহিদা নাই, না তাদের নাকি ভাতই নাই। না, এটা সাথে আমি একমত না। বর্তমানে এআই তো অনেক বেরোচ্ছে, তো এক্ষেত্রে যারা গ্রাফিক্সে কাজ পারে মোটামুটি,
বা ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি কাজ পারে, তাদের নাকি পরবর্তীতে কোনো কাজ হবে না। হ্যাঁ, এটা ভুল। এই যতই থাকুক না কেন, মানে হাতের একটা কাজ যে থাকে সেটার চাহিদা থাকবে ইনশাল্লাহ। আমাকে যখন একটা মানুষের প্রশ্ন করেছিল, তখন আমি বলেছিলাম যে ভাই, এআই যতই মানুষের প্রশ্নটা করুক না কেন, বা মানুষের যতই কথাটা দিক না কেন, অ্যান্সার দিক না কেন, এআই কিন্তু মানুষের মনে ভাবটা বুঝে না। যেমন আপনি আমাকে আজকে বললেন যে আপনি প্রথমে বলছেন আপনার ট্যুর করতে অনেক ভালো লাগে, ট্রাভেল করতে অনেক ভালো লাগে। তো আপনি আমাকে বললেন যে আমি ট্রাভেল রিলেটেড একটা ভিডিও এডিট করব, বা এই রিলেটেড আমার একটা থাম্বনেলের প্রয়োজন। তাহলে আমি আমার মস্তিষ্কের মাধ্যমে যতটুকু না আপনার মনে ভাবটা পেয়ে আমি ওই রিলেটেড কথা বার করতে পারবো, ততটুকু কিন্তু এআই পারবে না। তো সেক্ষেত্রে যদি আমি একজন এক্সপার্ট হয়ে থাকি, তবে সেক্ষেত্রে আমার কাজ তারা নেবে বলে আমি মনে করি না। না, আচ্ছা স্যার, আজকে আমাদের সাথে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আজকে পডকাস্টে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আমার ব্যক্তিগত মতামতগুলো শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। এবং নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা যাই করো না কেন, পড়াশোনার পাশাপাশি এমন একটা দক্ষতা অর্জন করো যে দক্ষতাটা তোমাকে একদিন অনেক অনেক বলতে কি, অন্তত বেকারত্বের হাত থেকে তোমাকে মুক্তি দিবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে দেখা হবে আবার নতুন কোনো পডকাস্টে। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।